আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে অনেকে অনেক কমেন্ট করতেছেন, ভাই কেন সিঙ্গাপুর থেকে চলে আসলাম, বা আমি সিঙ্গাপুর থেকে বা ছুটিতে আসছি নাকি একেবারে আসছি, বা কতদিনের জন্য আসছি, আবার সিঙ্গাপুর যাব কিনা। তো অনেকে অনেক রকম প্রশ্ন করতেছেন। আসলে আমি একটু প্যারার মধ্যে ছিলাম, যার কারণে আসলে মনে করেন যে ওরকম ভাবে ভিডিও দেওয়া হয়নি। কারণ আমি আসার পরে মনে করেন যে হেভি লেভেলের একটা প্যারার মধ্যে পড়ছিলাম। যাই হোক, প্যারাটা এখন মোটামুটি একটু মনে করেন যে ক্লিয়ার, যার কারণে আর কি বলতেছি, মানে ভিডিওটা বানাইতেছি আজকে। তো আসলে সিঙ্গাপুর থেকে চলে আসলাম কেন, বা আর যাব না কেন। তো আমি প্রথমে বলি যে সিঙ্গাপুর থেকে আমি একেবারে চলে আসছি, আর সিঙ্গাপুর যাব না, আর যাওয়ার ইচ্ছাও নাই। তো অনেকে বলতে পারেন কেন ভাই, এক বিশাল কাহিনী। তো এই কাহিনী মনে করেন যে আপনাদের সাথে যদি শেয়ার করি, বা মনে করেন যে ভিডিও, আমার মনে হয় না 10 মিনিটও শেষ হবে। তো তারপরও দেখি যতটুকু শেয়ার করা যায় ততটুকু শেয়ার করি। তো আমি যখন সিঙ্গাপুর যাই তখন 2022 সালে, তো সিঙ্গাপুর যাই তখন আপনার মনে করেন যে বাংলাদেশে স্কিল ততদিনে আপনার মনে করেন যে মোটামুটি আর কি বন্ধ হয়ে গেছে। যে বন্ধ হয়ে গেছে বলতে আর কি, চালু ছিল, মানে কোঠার পরিমাণ কমে গেছে। তো আমি ঈদের 7 দিন আগে আমি একটা সেন্টারে যোগাযোগ করি, আপনার ইউনিক সেন্টার, মেইন সেন্টার, আপনারা অনেকে চিনেন। তো ওই সেন্টারে যোগাযোগ করি, ওই সেন্টারে যোগাযোগ করার পর তো এখান থেকে বলে যে আপনার হলো স্কেল করাই দিবে, ওই হলো 3,50,000 টাকা মনে হয় চাইছিল আর কি, 3,50,000 না 3,60,000 টাকা। ওকে, ঠিক আছে। তাইলে এখন বাড়িতে থেকে বললো যে 7 দিন পরে ঈদ, তো এখন শুধু শুধু সেন্টারে যাবি কেন? তাহলে একবার ঈদ শেষ দেয়, ঈদের পরে যা। কারণ এখন গেলে 2-3 দিন পরে বন্ধ দিয়ে দিব, আবার বাড়িতে চলে আসা লাগবে, তাহলে একবারে শেষ দিয়ে তারপরে যা। ওকে, সেটা ভাবে মনে করেন যে আসলে ঈদ শেষ দিয়ে যাইতে গেলাম। তো ঈদের 7 দিন পরে আবার ফোন দিছি ওনারে। তো ফোন দেওয়ার পরে উনি বলে যে এখন স্কেল করতে গেলে 4,70,000 টাকা লাগবে। তখন মনে করেন যে মেজাজটা গরম হয়ে গেল, যে মাত্র 15 দিনের ব্যবধানে আপনার মনে করেন যে 1,00,000 টাকা বাইরে গেছে। তো তারপর আবার কিছু কিছু শুনলাম যে আপনার ওই সেন্টারে ভর্তি হওয়ার পর প্রথমে কম টাকা বলে ভর্তি করে, কম টাকা বলে ভর্তি করার পর তারপর পরবর্তীতে আপনার মনে করেন যে টাকা বাড়ায় নেই, বা পরীক্ষার কাছাকাছি যখন যায় তখন ওরা বলে যে টাকা বাড়ায় দিতে হইব, নইলে আমরা পরীক্ষা দিতে দিব না। তো এরকম অনেক কাছাকাছি শুনলাম। পরে আমার পরিচিত এক এজেন্সি ছিল, তো উনি বললো, ওনার সাথে কথা বললাম, উনি বললো যে এখন তো সিঙ্গাপুরে যে স্কিল করা যায়, তাহলে তুমি ই করো, তোমার এলো আনস্কিলে পাঠাই দে, তুমি আনস্কিলে যাও, কোম্পানি তোমার ফ্রিতে স্কিল করাই দিব। ওকে, ঠিক আছে, ওনার সাথে কথা বললাম। কথা বলার পর আপনার আমার মনে হয় 6 লাখ, 6.5 লাখ টাকার মতো মনে হয় লাগছিল। তো ওই টাইমে তো গেলাম সিঙ্গাপুর। যাওয়ার পরে আপনার মনে করেন যে প্রথমেই দিল আপনার হ্যাকিং এর কাজ, মানে প্রচুর পরিমাণে কষ্ট হইলো। তো হ্যাকিং এর কাজ দিল, আমি আর আমার চাচাতো ভাই দুইজন একসাথে গেছি, একই কোম্পানিতে গেছি। তো যাওয়ার পরে আপনার আমাদের দুইজনকে দুই কোম্পানিতে মানে বেচে দিছে। তো ওরে দিছিল দরজার কোম্পানিতে, আর আমারে দিছিল আপনার ওই যে রেনোভেশন কোম্পানিতে, মানে হ্যাকিং ট্যাকিং করা লাগতো আর কি। তারপর আমার আপনার হামার দেয়া, ওই ওয়াল ভাঙা লাগতো হামার দিয়া। তো মোটামুটি আপনার মনে করেন যে 2 মাস এরকম কষ্ট করলাম। তো 2 মাস ওখানে কষ্ট করার পর ওইখান থেকে নিয়ে আসা দিল আপনার এইচডিবি ব্লকে হ্যাকিং, শুধু হ্যাকিং। এইচডিবি ব্লকে যে টয়লেট গুলো আছে ওগুলো হ্যাকিং করা লাগে, আপনার মনে করেন যে ওই ওয়াল, তারপরে ওই ফ্লোর, সবকিছু হ্যাকিং করা লাগে। তো ওই হ্যাকিং মোটামুটি 2 মাস করলাম। 2 মাস করার পর 4 মাস শেষ। তখন আপনার মাথায় টেনশন যে স্কিল করাইতেছে না, স্কিল কবে করাইবো। তো ওইগুলা চিন্তা ভাবনা কইরা তারপর আপনার মনে করেন যে 4 মাস পরে স্কিল করাইলো। তো যেদিন দেখলাম যে আপনার মনে করেন যে স্কিলের আসছে, মানে নাম আসছে, তো ওদিন অনেক খুশি ছিলাম যে না, স্কিল আছে। পরে আপনার স্কিল পরীক্ষা দিলাম। 2 দিন লাগছিল, আপনার প্রথম দিন ক্লাস করছি, পরের দিন পরীক্ষা দিছি। তো আলহামদুলিল্লাহ পাশ করলাম। পাশ করার পর এখন কোম্পানি আয়না আপনার মনে করেন যে আরেকটা রিভার কোম্পানিতে বেচে দিল। মানে ওই আগের কোম্পানিতে, যে যে কোম্পানিতে প্রথমে দিছিল, ও ঠিক মতো বেতন দিত না। তো তখন ওই টাইমে প্রথম 4 মাস, 4.5 মাস কি 5 মাস মনে হয়, তো ওই 5 মাস বেতন পাইতাম আপনার 5 মাসে আমার মনে হয় সর্বোচ্চ বেতন পাইছিলাম $525। মানে ওই 5 মাসের মধ্যে সর্বোচ্চ বেতন পাইছিলাম $525। তো তার মধ্যে শেষের মাসের বেতন ওই আগের কোম্পানি নিয়ে ঝামেলা করলো, দিল না। তো আমাদের কাছে কোনো প্রমাণও ছিল না, কারণ তখন ওইরকম ভাবে কেবল নতুন গেছি সিঙ্গাপুর। তো ওরকম ভাবে আমরা এত কিছু বুঝতাম না। তো আমাদের সাইন কার্ডে মনে করেন যে শুধু ওই সাইন লেখা টেখা দিত যে এত টাকা থেকে এত ডিউটি, কিন্তু ওরা সাইন দিত না, মানে সুপারভাইজার সাইন দিত না। তো সাইন টাইন দিত না। তো এইভাবে মনে করেন যে শেষের মাসের বেতনটা ওরা মাইরা দেয়, মানে ফুল 1 মাসের বেতন মাইরা দেয়।
তো পরে ওই যে কোম্পানির যে মেইন বস ছিল, মানে আমরা যে কোম্পানিতে গেছিলাম, তো গেছিলাম সাপ্লাই কোম্পানিতে, তো যে মেইন বস ছিল, তো ওনারা বললাম, উনি আমাদের ওইখান থেকে আয়না অন্য একটা রিভার কোম্পানিতে সেল দিয়ে দিল। তো ওই রিভার কোম্পানিতে সেল দেওয়ার পর এখন মেইন বসে আপনার মনে করেন যে ওনার তো বিজনেস এটা, তো মেইন বসে যখন দেখা গেছে সবার স্কিল সার্টিফিকেট চলে আসছে, তো সার্টিফিকেট যখন চলে আসছে ওই টাইম ওরা বললো কি, যে হয় দেশে চলে যা, অথবা তোরা এলো কর ট্রান্সফার চলে যা। তো ওকে ঠিক আছে, আমি বললাম যে আসছি কেবল 5-6 মাস, তো এখনই দেশে যাব না, তো আমি ট্রান্সফারে যাব। পরে বলে যে তুই কোম্পানি খুঁজ। ঠিক আছে, কোম্পানি খুঁজতে বললো, তো আমি 4-5 দিন কোম্পানি খুঁজলাম। তো ওইরকম ভাবে মনে করেন যে মন মতো ওরকম কোম্পানি পাই নাই, বা কিছু কিছু পাইছি না করে দিছি, যে ভালো খুঁজতেছিলাম আর কি। তো হঠাৎ করে একদিন সকালে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোর দুপুর 2টা পর্যন্ত টাইম দিলাম, তুই যদি অন্য কোম্পানিতে যাইতে পারোস যা, দুপুর 2টার মধ্যে যদি আইপিও করতে পারোস কর, না হলে তোর বিকালে দেশে পাঠাই দিবি। তো তখন মনে করেন যে আসলে এত ইমার্জেন্সিতে আসলে ওরকম ভাবে তো কোম্পানি পাওয়া যায় না। তো কি করবো আর, তো ওই যে এজেন্টের মাধ্যমে গিয়েছিলাম, তো ওনারে বললাম যে এরকম কাহিনী। তো উনি বললো যে আমার কাছে একটা সাপ্লাই কোম্পানি আছে, যদি যাইতে চাও তাহলে যাইতে পারো, $1000 লাগবে। ওকে ঠিক আছে, $1000 দিয়ে ওই কোম্পানিতে গেলাম। তো ওই কোম্পানিতে যাওয়ার পর আপনার মোটামুটি 700, 750, 800 এরকম করে বেতন পাইতাম। তো এই 3 মাস পর পর আবার এই কোম্পানি করতো কি, আপনার সাপ্লাই কোম্পানি তো এক লাইসেন্স থেকে অন্য একটা লাইসেন্সে ট্রান্সফার করতো। তো এরকম করে আমার মনে করেন যে প্রথমে আপনার প্রথম যে গেছিলাম, তো প্রথমে যাওয়ার পরে প্রথমে একটা পারমিট হইলো। তো একটা পারমিট হওয়ার পর আমি যখন স্কিল করলাম 4 মাস পর, স্কিল করার পর আপনার ওই পারমিট থেকে আবার ওইটা ওই আগে তো প্রসেসে ছিলাম, মানে পিসিএম এ গেছিলাম। তো পিসিএম এ যাওয়ার পর ওইখান থেকে আপনার কনস্ট্রাকশন পারমিট করলো, কারণ পিসিএম টু কনস্ট্রাকশন ট্রান্সফার হয় না। আমি যখন ট্রান্সফার নিলাম, তো তখন মনে করেন যে কনস্ট্রাকশন করার পর কনস্ট্রাকশন টু কনস্ট্রাকশন মনে করেন যে ট্রান্সফার পেলো। তো অলরেডি 3 পারমিট হয়ে গেল আপনার ওই 6 মাসের মধ্যেই। তো 3 পারমিট হওয়ার পরে আপনার যে সাপ্লাই কোম্পানিতে গেছিলাম, 3 মাস না 3.5 মাস যাওয়ার পর ওই কোম্পানি আরেকটা পারমিট চেঞ্জ করলো, মানে এক লাইসেন্স থেকে আরেকটা লাইসেন্সে নিল। তো পারমিট তো 4টা হয়ে গেল। তো 4টা হয়ে গেল টোটাল ওই কোম্পানিতে 7 মাস, হ্যাঁ 8 মাস থাকার পর আপনার মনে করেন যে, না আরো বেশি মনে হয়, তো যাই হোক সবকিছু মিলে আপনার 14 মাস মনে হয় ছিলাম। ওই সবকিছু মিলে 14 মাস না 15 মাস। তো থাকার পরে ওই কোম্পানিতে মনে করেন যে কাজ শেষ হয়ে গেল, সাপ্লাই কোম্পানি সাইট পাইলো না। তারপর আস্তে আস্তে মনে করেন যে লোক টোক পাঠাই দিল। তো ওই পাঠানোর কাতারে মনে করেন যে আমি পড়ে যাই। তো তখন মনে করেন যে দেশে পাঠাই দেয়, তো দেশে পাঠাই তখন মনে করেন যে ঋণ টিন তো কিছুই শোধ করতে পারি নাই, কারণ ওই 700 টাকা বেতনে আপনার প্রথম 4-5 মাস যা করছি ওগুলো আমারই খরচ হয়ে যেত। ফ্যামিলিতে মনে করেন যে ফ্যামিলি চলা কষ্ট হয়ে যেত, কারণ ফ্যামিলিতে আমি ছাড়া অন্য কোনো ইনকাম সোর্স ছিল না। তো আমি ছাড়া যেহেতু অন্য কোনো ইনকাম সোর্স নাই, তো যার কারণে মনে করেন যে ওইগুলা আপনার ওই আমার উপর দিয়ে যাইতো। তো আমার উপর দিয়ে যাওয়ার পর তারপরে প্রথম 4-5 মাস পরে ভালোভাবে চলতে লাগলো মোটামুটি। তো কিছু টাকা ঋণ শোধ করছিলাম, মেবি 1-1.5 লাখ টাকার মতো ঋণ শোধ করছিলাম। তো 7-8 মাস পর পাঠাই দিল, তখন চলে আসলাম। তো তখন মনে করেন যে আপনার ঋণ তো তখন ওই যে 7.5 লাখ, 8 লাখের কাছাকাছি চলে গেছিল। তো আবার মনে করেন যে আবার নতুন করে কিছু ঋণ টিন হয়েছিল। তো 7.5 লাখ, 8 লাখ টাকা ঋণ হয়ে গেল। তো তখন মনে করেন যে আসলে কি করবো। পরে দেশে আসলাম, কোম্পানি এখন যে কোম্পানিতে পাসপোর্ট দেই আপনার ওই কোম্পানিতে রিজেক্ট করে দেয়, যে না তুই 1 বছর অনেক কোম্পানি চেঞ্জ করছস, তোরে তুই নিতে পারবো। কিন্তু ওদের আমি বুঝাইতে পারি না, দেখ আমি কোম্পানি এত চেঞ্জ করি না, আমার বস ওই লাইসেন্স চেঞ্জ করছে বা এরকম কাহিনী, কিন্তু ওদের বুঝাইতে পারি না, কারণ পাসপোর্টের হিস্ট্রি চেক দিলে আপনার কোম্পানির নাম সহ কতগুলো পারমিট আছে ওইগুলো আসে। তো এগুলো আসার পরে মনে করেন যে কোনো কোম্পানিতে নিতেছিল না, একটু হতাশ হতাশ ছিলাম। তো তখন মোটামুটি আপনার 6 মাসের মতো দেশে ছিলাম। তো 6 মাস দেশে থাকার পরে একটা কোম্পানিতে আপনার হয়, তো ওইটা ইলেকট্রিক্যাল কোম্পানি ছিল। তো তখন ভাবলাম যে না, তো দালালের সাথে কথা বললাম যে ওভার টাইম কিরকম, স্যালারি কিরকম দিব। তো আমি ওই টাইমে আপনার মনে করেন যে কোম্পানি পাইতেছিলাম না। তো কোম্পানি ভালো ভালো অনেক কোম্পানি ভালো ভালো কোম্পানি ছিল, বাট আমার নিতেছিল না পাসপোর্টের হিস্টোরির জন্য। ওকে, তারপর মনে করেন যে আপনার ওই ওই কোম্পানিতে গেলাম, বললো যে 19 টাকা বেসিক দিবে। ওকে ঠিক আছে, বললো যে 5 ঘন্টা ওভার টাইম আছে, আপনার রবিবারে কাজ আছে, মোটামুটি $1000 স্যালারি আসবো। তো ওকে আমি ওই চিন্তা করে গেলাম, $1000 স্যালারি আসবো। তো যাওয়ার পর সিঙ্গাপুর যাওয়ার পরে আপনার দেখা গেছে যে তখন যাই দেখি যে 2 ঘন্টার উপরে ওভার টাইম নাই, আপনার রবিবারে কাজ নাই। তো দেখা গেছে আপনার মাস শেষে ফুল মাস কাজ করলে আপনার স্যালারি আসতো সর্বোচ্চ $650। তো $650 মনে করেন যে ফ্যামিলিতে তো আমি ছাড়া কোনো ইনকাম সোর্স নাই। তা আমি যদি মাসে $300 মনে করেন যে আমার খরচ হয়ে যায়, তো আর $350 আপনার মনে করেন যে বাড়িতে পাঠালে 30,000 টাকা হয়।
তো 20,000 টাকা বাড়িতে খেয়ে ফেলাইলে আপনার 10,000 টাকা ডাইনে বাই এমনিতে খরচ হয়ে যায়। তো ওরকম ভাবে ঋণ টিন শোধ করতে পারতেছিলাম না। তারপরে আপনার 3 মাস পর আপনার মনে করেন যে ওই আমি 3 মাস থাকার পরে আমার একটা দুর্ঘটনা ঘটে, মানে আমি উপরে কাজ করতেছিলাম ল্যাডারের উপরে, তো ওই টাইমে হ্যাকিং করার সময় আপনার ল্যাডার থেকে পড়ে যায়। তো ল্যাডার থেকে পড়ে যায় আমি কোমরে ব্যথা পাইছিলাম। তো কোমরে ব্যথা পাওয়ার পর কোম্পানি 7 দিনের মধ্যে পারমিট কেটে দিছে, মানে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার 7 দিনের মধ্যে পারমিট কেটে দিছে। তো পারমিট কাটা দিছে, পারমিট কাটা দেওয়ার পর এখন কি করবো, কোম্পানি বলতেছে পাঠাই দিব। তো এই সেই কোম্পানি ঠিক মতো চিকিৎসা করতেছিল না, আপনার মনে করেন যে হাসপাতালে যাইতে দিত না, তারপরে এমসি নিতে দিত না, অনেক ঝামেলা করতেছিল। পরে ভাবলাম কি করব, পরে আপনার মনে করেন যে কেস করে দিয়েছিলাম কোম্পানির নামে। তো তারপরে আপনার অনেকদিন ছিলাম ওখানে ট্রিটমেন্ট করার পর, ট্রিটমেন্ট যখন শেষ হয় তখন এই যে দেশে চলে আসছি। তো আসলে মনে করেন যে এই যে এতটুকু বললাম, তো এখানে মাঝখানে আবার আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, তো তখন আমার ছোট বোনের বিয়ে ছিল। তো তখনও মনে করেন যে আমি স্যালারি ট্যালারি যা পাইছিলাম আগে, তো ওইগুলা মিলায়া তারপরে হালকা পাতলা কিছু ঋণ টিন করে সবকিছু মিলিয়ে বিয়েটা শেষ হয়। তারপর আমি যে দেশে চলে আসি। তো এই যে আপনার মনে করেন যে দেশে যে চলে আসলাম, তো দেশে চলে আসলাম, এখন আমি যাইতে চাইছি না, কারণ আমার যে কপাল, মানে আসলে এই প্রথম থেকে আমি যে জায়গায় গেছি ওই জায়গায় কোনো কিছু হয় নাই। তো ওই জন্য বলতেছি যে আর যাবো না। আর এখন মনে করেন যে হিস্টোরি আরো বেশি খারাপ হয়ে গেছে। আগে 1.5 বছরে 4টা পারমিট ছিল, এখন মনে করেন যে আমি আরো 3 মাস পরে আর একটা পারমিট মানে ক্যান্সেল হয়ে গেছে, তখন পারমিট হয়ে গেছে 5টা পাসপোর্টে। তো এখন আমি যদি যাইতে চাই, এক হলো পাসপোর্টের হিস্টোরি খারাপ, ভালো কোম্পানি পাবো না, দ্বিতীয়ত হলো ইনজুরি কেস আছে, মানে আমি একবার ইনজুরিতে পড়ছিলাম। তো এগুলো তো সিঙ্গাপুরে সবকিছু রেকর্ড থাকে। তো যার কারণে মনে করেন যে এটার জন্য আমি ভালো কোম্পানি পাবো না, বা পাইলে ওই রকম ভাবে মনে করেন যে টাকা লাগবে অনেক বেশি, দেখা গেছে 3-4 লাখ টাকা লাগবে। তো এখন মনে করেন আমার বর্তমানে 12 লাখ টাকা প্লাস ঋণ আছে। তো 12 লাখ টাকা প্লাস ঋণ আছে, আমি আবার যাব, আবার যায় যদি দেখা গেছে 3-4 লাখ টাকাতে গেলাম, তো 15-16 লাখ টাকা হইলো। যা যদি আবার মনে করেন যে আমার কপালে মনে করেন যে না আগায় আর কি, বা ওইরকম ভাবে যদি ভালো কোম্পানিতে না পড়ি, তো দেখা গেছে ঋণটা আরো অনেক বাইরে গেল। তো এই জন্য আসলে না যাওয়ার কারণ, এটা হলো একদম বাস্তব জীবনের কাহিনী আমার সাথে ঘটে যাওয়া। তো অনেকে বলে অনেক কিছু, হ্যাঁ, তবে ওই যে বললাম আমি আর আমার চাচাতো ভাই একসাথে গেছিলাম। তো আমার চাচাতো ভাই যখন যায়, আপনার চাচাতো ভাই ওই দরজার কোম্পানিতে যখন দিছিল, তো ও তখন থেকে আপনার মনে করেন যে 650-700, তারপরে আস্তে আস্তে 800-900, 950 করে বেতন পাইতো। তো তখন ও 18 মাস থাইকা ওইখান থেকে চলে আসে, মানে ওর নাকে একটু সমস্যা হয়েছিল, তো চলে আসে আবার অন্য একটা কোম্পানিতে আমি নিয়ে দিছিলাম ওরে। তো ওই কোম্পানিতে এখন মোটামুটি মনে করেন যে আলহামদুলিল্লাহ 1,000-1,100 টাকা বেতন পাই। কাজ কাম খুব একটা করা লাগে না, ঘুরে ফিরে খায় আর কি এরকম। তো অনেক ভালো অবস্থানে আছে, আমরা দুজন একসাথে গেছিলাম। ও ঋণ টিন প্রায় শেষ, আর আমার ঋণ শুধু দিন দিন বাড়তেছে। তো যার কারণে আর কি বলতেছি যে সিঙ্গাপুর আর যাবো না, এই হলো কাহিনী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।